বেশি আলোচনার বিষয় নিয়ে আপনি এসেছেন, যে প্রশ্ন তুলেছেন, তা হচ্ছে যে এই মুহূর্তে তারেক রহমানের সরকার, যাকে আমি মুসলেকা সরকার বলি বা অনেকেই বলে, তো তার অবস্থান কি এই মুহূর্তে, তার অবস্থান কি, দেশের অবস্থা কি, তার অবস্থা কি, আন্তর্জাতিক অবস্থা কি? আপনি জেনে থাকবেন যে গতকাল একটি ট্যাঙ্কার এসেছিল আমাদের পণ্য নিয়ে, সেটাকে ফেরত যেতে হয়েছে। সেখানে 50 কোটি টাকার পণ্য সামগ্রী ছিল, এর মধ্যে জ্বালানিও ছিল। অর্থাৎ দেশে যে মুহূর্তে জ্বালানি ক্রাইসিস, তখন একটি জ্বালানির জ্বালানির যে পণ্য বহনকারী জাহাজ আমাদের ফেরত দিতে হলো। সুতরাং আপনি যদি বিবেচনা করেন যে এই যে যে চুক্তিটা তারা করেছে, জামাত, বিএনপি, তারপর আমার ভাবির ছেলেরা মিলে, অনুরোধের আসরের এমপি, তাদের কি কি তাদের রাজনৈতিক দল, এত কিছু তো নাম মনে থাকে না, এই সম্মিলিত ভাবে যে তারা চুক্তি করে আসলো আমেরিকার সাথে, তার ফল কিন্তু আমরা, কুফল কিন্তু আমরা ভোগ করতে শুরু করেছি গতকাল, সেটা আমরা নিজের চোখে দেখলাম। আর পর্দার অন্তরালে কি কি ক্ষতি হচ্ছে সেগুলো তো আমাদের জানাই নেই। দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে, জামাত তার সকল দায় অস্বীকার করতেছে। জামাত বলতেছে তারা কোনো চুক্তিতে সই করেনি, যদিও ব্লেজার রহমান বা রোজার রহমান, মিস্টার খলিলুর রহমান বলেছেন যে জামাত বিএনপি মিলে এখানে স্বাক্ষর করেছিল। আর সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার, আমাদের ফরাদ মাজাহারের ওপরে ফ্রড মাজাহারের স্ত্রী, তিনি যখন উপদেষ্টা ছিলেন তখনও বলেছেন আমি স্বাক্ষর ঠেকাইতে পারি নাই। এখন তিনি বলেছেন যে এই চুক্তিতে সকলের স্বাক্ষর ছিল। মানে তার দাবি কত বিপজ্জনক, তার দাবিটা কত বিপজ্জনক যে একটা দেশ চুক্তি করেছে, সাধারণত সরকারি দল বিরোধী দল সবসময় বিরোধিতা করে, এখানে উল্টো সকল দল মিলে সেখানে স্বাক্ষর করেছে। তার মানে বাংলাদেশে এই চুক্তির ব্যাপারে কেউ বিরোধী দলে নেই। তো এই অবস্থায় দেশ কোন দিকে যাবে? বোঝাই যাচ্ছে যে এই অবস্থায় একটি দেশ যাদের সাথে চুক্তি করা হয়েছে তাদের গোলামি করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কারণ যারা বিরোধিতা করবে বিরোধী দল, তারাও সেই চুক্তিতে স্বাক্ষর করেছে। এমনকি যারা স্বতন্ত্র প্রার্থী, তারাও এই চুক্তিতে স্বাক্ষর করেছে। সুতরাং আপনি, কারণ রবিন ফারহানা তো যখন তিনি ইলেকশন করেন, মানে তার ইলেকশনের আগেই তো চুক্তি হয়েছে, তখন তিনি বিএনপি করতেন। তো তাহলে আমরা কি ধরে নিব যে তিনিও সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, যদিও তিনি স্বতন্ত্র? তার মানে সবাই এখানে স্বাক্ষর করেছে। তো এটা আমার দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না। পাশাপাশি যেভাবে বিরোধিতা করা হচ্ছে, বিরোধিতাটা আসলে এটা খুব একটা শক্তিশালী বিরোধিতা শক্তিশালী বা শক্তি দিয়ে তারা কোনো বিরোধিতা এখানে করবে না, কারণ এরা নিজেরাই। আমরা দেখেছি এখানকার সারা পৃথিবীতে থাকে হলো সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদে থাকে, কিন্তু আমরা এই প্রথম পৃথিবীতে দেখলাম যে এখানে সরকারি দল যারা, বিরোধী দলেও তারা, স্বতন্ত্রও তারা, কারণ তারা আদর্শগতভাবে তারা এক এবং অভিন্ন। তারপরে কিছু পাওয়া না পাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধিতা দেখা যায়। সুতরাং জামাত বিরোধিতা করে বিএনপির কিছু করতে পারবে খুব একটা মনে হয় না। যদিও বিএনপির সেই ট্রফি এমপি নাকি কি যেন বলে তাকে, তিনি নিজেকে আগে ট্রফি বলতেন। যাই হোক, সেই ট্রফি এমপি আবার বলেছে 3 দিনেই নাকি বিএনপি কে ক্ষমতা থেকে ফেলে দিতে পারে। তারা বলেছে, পারবে কিনা তারা মাঠে নামলে আমরা জানতে পারবো, দেখতে পারবো। কিন্তু বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা, জামাতের যে সাংগঠনিক ক্ষমতা, অনেকে এখন মনে করে জামাত অনেক শক্তিশালী, কেউ মনে করে। আমার আমার সহালোচক অনেকেই দেখি সেটাও একমত পোষণ করে, অনেক উপস্থাপক সেটাই বলে জামাত নাকি শক্তিশালী। কিন্তু আমি বড় বলে এসেছি, আবারও বলি, বিএনপি যদি কখনো জামাতকে তালাক দেয়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যেমন তেমন যদি 5 তালাক দিয়ে বসে, বাংলাদেশে জামাতের অস্তিত্ব থাকবে না। এই যে সবসময় মৌলবাদ প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে, মৌলবাদ ছড়িয়ে যাওয়ার ব্যাপারে সর্বদাই আওয়ামী লীগকে দোষ দেওয়া হয়। আওয়ামী লীগ হয়তো কিছুটা দোষী, কিন্তু এই বাংলাদেশে মৌলবাদী রাজনীতির আস্কারা পৃষ্ঠপোষকতা দিয়েছে বিএনপি। বিএনপি কালকে যদি মৌলবাদী রাজনীতিকে চ্যালেঞ্জ করে বসে, বাংলাদেশে মৌলবাদী রাজনীতি বলতে কিছুই থাকে, এটা অনেকে বলতে লজ্জা পায় বা বলে না ইচ্ছাকৃত ভাবে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি যেটা বললাম সেটাই সত্য। আমিও তো বাংলাদেশের নাগরিক, আমারও তো একটা জাজমেন্ট আছে, আমারও তো আমারও তো আমারও তো একটা বিচার আছে এই দেশ সম্পর্কে, এই দেশের রাজনীতি সম্পর্কে। আমারও তো কিছু রায় আছে, আমি তো জানি এই দেশের রাজনীতি তো আমার পরিচিত, আমি তো মঙ্গল গ্রহ থেকে আসিনি, আমার তো একটা বিচার আছে। তো এইখানে মৌলবাদ সকল, আজকে রুমিন ফারহানাও সেটা বলেছেন তার সাক্ষাৎকারে,
যে যে এই বাংলাদেশে মৌলবাদ প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলের আস্কারাতে, যদিও একসময় রুমিন ফারানাও মৌলবাদীদের আস্কারা দিতেন, কিন্তু এটাই সত্য, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই দেশের মৌলবাদীদের আস্কারা দিয়েছে। তাই যেদিন মৌলবাদীদের আস্কারা দেওয়া বন্ধ করে দিবে বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করা রাজনৈতিক দলগুলো, তখন এই মৌলবাদীরা তারা টিকতে পারবে না, যতই তাদের ব্যাংক থাকুক, যতই তাদের ক্ষমতাবান মনে হোক। আসলে বাংলাদেশের মুসলিম মৌলবাদীদের আসল জায়গা হচ্ছে বিএনপি। ফাইনালি বিএনপি তাদের হচ্ছে প্ল্যাটফর্ম। কালকে যদি আওয়ামী লীগ চলে আসে ক্ষমতায় এবং আওয়ামী লীগ যদি এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, আইনি পদক্ষেপ নেয়, সবগুলো গিয়ে তখন বিএনপির ছত্রছায়ায় চলে যাবে, এটা আমরা জানি, এবং বিএনপিও তাদের জায়গা দিবে, তাও আমরা জানি, এবং এটাই হয়ে এসেছে। আপনি এদের মধ্যে যে বিরোধিতা দেখতেছেন, এটা হচ্ছে মামাতো ভাই খালাতো ভাইয়ের মধ্যে ঝগড়া বা সৎ ভাই ঝগড়া। আচ্ছা, আগে ফাঁকে একটা একটা মজার প্রশ্ন করছেন একজন দর্শক, এটা একটু শুনে নিই, আপনি এক ফাঁকে এটা বলবেন। তার আগে আমি আরেকটা প্রশ্ন আছে আমার। প্রশ্ন করছেন পূর্ণিয়া ভাই, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। সবাই বলে জয় বাংলা আওয়ামী লীগের নিজের সম্পদ বানিয়ে ফেলেছে, কিন্তু স্বাধীনতার পর থেকে অন্য কোন দল মুখে জয় বাংলা শুনিনি। ইন্টারেস্টিং, এটা বলে আমরা অভিযোগ করি যে আওয়ামী লীগ জয় বাংলা, বঙ্গবন্ধু এগুলো পুরোপুরি আওয়ামী লীগ গঠন করেছে, কিন্তু এটাও তো ঠিক যে আওয়ামী লীগ ছাড়া কেউ জয় বাংলা বলে না। আমি যেটা জানতে চাচ্ছিলাম আপনার এই আগের আলোচনার সূত্র ধরে, যে সরকারের মধ্যে কি আপনি কোনো অস্থিরতা লক্ষ্য করছেন? দেখেন, অলরেডি দ্বিতীয় 3 মাসের মধ্যে পদত্যাগ করেছে, আবার এক মন্ত্রী আরেক মন্ত্রীর বিরুদ্ধে কথা বলে। একটু কি কোথাও আনইজি সিচুয়েশন খেয়াল করছেন বলে কিছু? নিঃসন্দেহে, নিঃসন্দেহে 100 দিনের মাথায় 2 জন মন্ত্রীর পদত্যাগ করতে বাধ্য করা, অবশ্যই সরকারের মধ্যে অস্থিরতা রয়েছে, নিঃসন্দেহে অস্থিরতা রয়েছে। তার জন্যই তো এই, আমরা তো এটা দেখিনি বাংলাদেশে, এমন কোনোদিনই ঘটেনি যে নির্বাচন যেভাবেই হোক বা না হোক 100 দিনের ভিতরে কোনো 2টা মন্ত্রী পদত্যাগ করেছে বা করিয়ে দেওয়া হয়েছে, এরকম কিন্তু আমরা দেখি নাই। আমার ধারণা আপনারও রাজনৈতিক ইতিহাসে, আপনার বয়সে আপনি সেটা দেখেননি, আমার ধারণা। আমি দেখিনি, আমার মনে পড়ছে না। তো আর এতে অবশ্যই সরকারের ভিতর অস্থিরতা কাজ করতেছে। আপনি যেটা আমি শুরু থেকে বলে আসতেছি, তারেক রহমানের মানে প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে তিনি হতাশ, তিনি ভীত, তিনি কোথাও কারো কারো সুতার টানে তিনি নড়াচড়া করেন। আপনি দেখেন, যে কোনো বক্তব্য দেয়, যে কোনো মন্ত্রণালয়ের, আমরা শিলং সালাউদ্দিন বলে কেউ, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে সালাউদ্দিন সাহেবকে কথা বলতে শুনি, সব মন্ত্রণালয় নিয়ে তিনি কথা বলেন। আর অস্থিরতা এই সরকারে রয়েছে তার আর একটা প্রমাণ হলো যে এক এক মন্ত্রী নিজেরটা বাদ দিয়ে অন্য মন্ত্রণালয় নিয়ে কথা বলে, যেটা না তার কার্য বিধির মধ্যে পড়ে, না সাধারণ কাজের মধ্যে এটা পড়ে না। আমরা দেখিনি এর আগে, আমরা কখনো সেতু মন্ত্রীকে বলতে শুনি নাই যে বিমান মন্ত্রী কি করলো না করলো বা বিমান মন্ত্রণালয়ের কি অবস্থা তা নিয়ে কথা বলতে আমরা শুনি নাই। আমরা কখনো এও শুনি নাই, আমরা প্রধানমন্ত্রীকে সকল মন্ত্রণালয় নিয়ে কথা বলতে শুনেছি এবং এটা তার কার্যবিধির মধ্যে পড়ে। কিন্তু অন্য কোনো মন্ত্রীকে প্রধানমন্ত্রীর যে মন্ত্রিত্ব, তার আন্ডারে যেগুলো আছে, তার কাছে যে মন্ত্রণালয় রয়েছে সেগুলো নিয়ে কথা বলে আমরা এইবার প্রথম এটা দেখলাম। সুতরাং এই সরকার যে অস্থিরতার মধ্যে দিয়ে কাটছে এটা বোঝা যায়। আমরা দেখেছি যে স্বয়ং প্রধানমন্ত্রীর কথার ভিতরে অস্থিরতা কাজ করে, কথার ভিতরে আপনার স্ববিরোধী অনেক বক্তব্য চলে এসেছে। আপনি দেখেন, অস্থিরতা যদি কাজ না করতো, বনলতা এক্সপ্রেস তিনি পরিবার নিয়ে দেখলেন, এটা যদি ধর্মবিরোধী হতো তখন তো আমরা কথা বলতে শুনি নাই। এই সিনেমাটা যদি ধর্মের অবমাননা হয়ে থাকে তখন আমরা বলতে শুনি নাই। সেই প্রধানমন্ত্রী আবার 7 গাড়ি পুলিশ পাঠিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সেই সিনেমা প্রদর্শন বন্ধ করে দিলেন। অস্থিরতা অবশ্যই বিরাজ করতেছে, নিঃসন্দেহে বিরাজ করতেছে। আর শিক্ষা, শিল্প, সাহিত্য, বিজ্ঞানে ধর্মবিরোধিতা হবেই, আপনি ধর্ম অবমাননা হবে। এখন আপনি যদি বলেন আমি পানি চক্র পড়াইতে দিব না, কারণ ইসলাম ধর্মের দৃষ্টিতে একজন ফেরেশতা বৃষ্টি দেয়, আর কিছু বলা যাবে না। সনাতন ধর্মের বৈদিক দর্শনের দৃষ্টিতে বরুণ হচ্ছে বৃষ্টির দেবতা, আর কিছু বলা যাবে না। এখন আপনি বিজ্ঞান পড়ান, সেখানে পানি চক্র পড়ান, এখন তো তাহলে হিন্দু ধর্মের অনুসারে, ইসলাম ধর্মের অনুসারে তো বিজ্ঞান বই বন্ধ করে দিতে হবে। বলতে পারেন এটা ধর্ম অবমাননা। ধর্ম অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, এগুলো হচ্ছে বায়বীয় বিষয়। কোনটা আঘাত লাগে, কোনটা আঘাত লাগে না, এটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? আপনি মুসলমানদের মধ্যে দেখেন, যারা মিলাদ পড়ে আর যারা পড়ে না, আপনি যদি তাদের ছেড়ে দেন, তারাই তো নিজেরাই মারামারি খুনাখুনি করবে। তাহলে আপনি কি দুটোই বন্ধ করে দিবেন? কে উপরে হাত বাঁধবে, কে হাত নিচে বাঁধবে, এটা নিয়ে ঝগড়া লেগে যায়।
নবীর বাবা মা বেহেস্তে যাবে কি যাবে না এটা নিয়ে নিজেদের মধ্যে খুনাখুনি শুরু করে দিবে। কোনটা ধর্ম অবমাননা কোনটা ধর্ম অবমাননা নয় আপনি কি করে বুঝান? শিয়াদের তাহলে তো আপনি কাফের ঘোষণা করতে হবে। যাক, সেটা অন্য বিষয়। আপনার আপনার এখানে অস্থিরতা অবশ্যই কাজ করতেছে। আপনি দেখেন দেশের অর্থনীতির অবস্থা কি। এই দেশের সরকার কার কাছ থেকে লোন নিচ্ছে? নিজের ব্যাংক থেকে লোন নিচ্ছে। কত লক্ষ কোটি টাকার লোন নেওয়া হয়ে গেছে। বাংলাদেশের এই মুহূর্তে মাথা পিছু ঋণ কত? আপনি এই মুহূর্তে হামের টিকার যে শিশুরা মারা গেল, সরকার কোনো শক্ত কথাই বলতে পারলো না। মানে শুধু অস্থির না, এরা নত জানো সরকার। এই দেশের নাগরিক নিয়ে কথা বলতে পারে না। এই দেশের এই যে ভারত থেকে অনুপ্রবেশ, মুসলমান অনুপ্রবেশ ভারতীয় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশের সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। আমরা বাংলাদেশে কোনো সুস্পষ্ট বক্তব্য পাই না। তারা হয় বলতে হবে এগুলো আমাদের বাংলাদেশে অনুপ্রবেশকারী, অথবা বলতে হবে না অনুপ্রবেশকারী নয়। যদি বলেন এরা অনুপ্রবেশকারী, তাহলে যারা বাংলাদেশে ঢুকতেছে তাদের ঢুকতে দিতে হবে। আপনি নমেন্স ল্যান্ডে বাংলাদেশি নাগরিককে কিভাবে রাখেন? আর যদি বলেন না এরা আমাদের কেউ নাগরিক নয়, তাহলে সেটা সুস্পষ্ট বলে দেন এটা বাংলাদেশের নাগরিক না। আপনি 12 থেকে 14 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিবেন আর নিজের নাগরিকদের আপনি নোমেন্স ল্যান্ডে বসায় রাখবেন। এটা কোন ধরনের ইয়ারকি দেশের জনগণের সাথে? এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের পলিসি? এর মধ্যে তো এটা মিলতে পারে না। অবশ্যই সরকার অস্থির হয়েছে, আর অস্থির তো থাকবেই। কারণ দেশে না আছে বিনিয়োগ, না আছে সরকারি বিনিয়োগ, না আছে বেসরকারি বিনিয়োগ, না আছে বিদেশি বিনিয়োগ। তো একটা সরকার তো অস্থির হবেই। না আছে আইন শৃঙ্খলা। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে আইন শৃঙ্খলা একেবারে তলানিতে চলে আসছে। সারা দেশে ড্রাগে ছেয়ে গেছে, মৌলবাদ সারা দেশে ছেয়ে গেছে। তাহলে সরকার তো অস্থির হবেই। কারণ নগরে যখন আগুন লাগে দেবালয়ে রক্ষা পায় না, তেমনি সরকার অস্থির থাকবে, এটাই স্বাভাবিক। আর যিনি এই প্রশ্নটা করেছেন যে জয় বাংলা নিয়ে, নিঃসন্দেহে সত্য। জয় বাংলা স্লোগান যারা বলে দখল করে নিয়েছে, এটা আর মিথ্যা কথা। আপনাকে কি আওয়ামী লীগ বলেছে যে আমি জয় বাংলা স্লোগান দিতে দিব না? বাংলাদেশের কোন আইনে কি লেখা আছে যে জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান? শেখ হাসিনা কি বলেছে জয় বাংলা স্লোগান আমার বাপের স্লোগান, আমার স্লোগান, আমার ভাইয়ের স্লোগান? বা আওয়ামী লীগের লোকজন কি বলেছে এটা শুধুমাত্র আওয়ামী লীগের স্লোগান? কোথাও বলে নাই, কোথাও বলেনি। কিন্তু আপনি স্লোগান দেন না, যেহেতু দেন না সেহেতু সেই স্লোগান আওয়ামী লীগের কোর্টে চলে যাবে। না করছে কি আপনি স্লোগান দেন? আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মেনে নেন, তাহলে তো বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের থাকে না, আপনারও হয়ে যায়। কিন্তু আসলে তো আপনার জয় বাংলা স্লোগান বিরোধী, আসলেই তো আপনি বঙ্গবন্ধু বিরোধী। আপনি মানে যারা এর বিরোধিতা করে।